প্রিয় দর্শক, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? এই যে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই ধরনের হুবহু এরকম নয়, মানে ক্ষমতায় থাকতে আসেনি নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে বসিয়ে দিয়ে তারা চলে যাবে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা নানা সময় নানাভাবে আখ্যায়িত করেছি। কখনো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বলেছি, কখনো এবার অন্তর্বর্তীকালীন সরকার বলছি, অস্থায়ী সরকার বলছি, নানাভাবে বলেছি আমরা। সেই 1991 সাল থেকে এই ধরনের সরকার আমরা পেয়েছি বেশ কয়েকবার এ পর্যন্ত। এর মধ্যে এবারের সরকারের একটা ভিন্ন ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই চরিত্রটা হলো, এই সরকারের একাধিক উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের বিতর্ক হচ্ছে, দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা সাধারণত এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়নি, কারণ তারা অল্প সময়ের জন্য আসেন, তারা চেষ্টা করেন সরকারের ইমেজটাকে ভালো রাখার জন্য। কিন্তু এবারই মনে হয় আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এই সরকার মাঝখানে দেখলাম যে প্রধান উপদেষ্টা দিয়ে শুরু করি, ওনার নিজের ব্যাপারেও নানা ধরনের কথা হচ্ছে, যে উনি ওনার নিজের কাজগুলো করিয়ে নিয়েছেন, নিজের মামলাগুলো উঠিয়ে নিয়েছেন, অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওনার গ্রামীণ ব্যাংকে কর সুবিধা দিয়েছেন, ওনার 666 কোটি টাকার যে করের যে মামলা ছিল হাইকোর্টের, সেটাও নির্বাহী আদেশে সরিয়ে নিয়েছেন। অনেক কিছু উনি করেছেন। অন্য অন্য অনেক উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেওয়া না নেওয়ার কথা উঠেছে। আমরা মাঝখানে দেখলাম যে স্থানীয় সরকার যে উপদেষ্টা আছেন, উনি নিজের এলাকায় কিভাবে নিজের নির্বাচনী এলাকায় অনেক বেশি কাজের ব্যবস্থা করেছেন, মানে কয়েকশো কোটি টাকার কাজ, যেটা নাকি একদম মানে অন্য কোনো দেশের অন্য কোনো এলাকার সঙ্গে তুলনাই করা যায় না। এগুলো ওনারা করেছেন। আরেকজন উপদেষ্টা, তার স্বামী কিভাবে পতিত সরকারের একজন মন্ত্রীর প্রপার্টিকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেটাও আমরা দেখলাম এর মাঝখানে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এক ধরনের কিছুটা, এটা আমাদের জন্য বিব্রতকর, কিন্তু আলোচনা তো করতে হবে। আমরা আলোচনার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মঞ্জুর ভাই, আপনি শুনেছেন আমি একটা ছোট ভূমিকা দিলাম। আপনি কি কখনো দেখেছেন এর আগে, মানে আমাদের অন্য কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো, মানে সরকারের একাধিক ব্যক্তির উপর, উপদেষ্টার উপর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনেছেন আপনি আগে কখনো? না, বাংলাদেশে দেখুন, 91-এ শাহাবুদ্দিন সাহেবের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 3 মাসের। সেখানে কিন্তু ডক্টর ইউনূসও ছিলেন প্রাথমিক শিক্ষার একজন অ্যাডভাইজার, যতদূর মনে পড়ে। তারপরে 96-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 2001-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কারো কাছেই এরকম শোনা যায় নাই। তবে যে ব্যতিক্রম নেই তা না। 2006 সনে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হলো, 2006 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেখানে ইয়াজউদ্দিন সাহেবের গভর্নমেন্টে আপনার সেখানে একজন অ্যাডভাইজার, ফজলুল হক সাহেব, তার নামে কিন্তু মামলা এখনো মনে হয় আছে, দুর্নীতির মামলা, একেবারে কঠিন দুর্নীতির মামলা। আরেকজন ছিলেন আপনার গিতিয়ারা সাফিয়া ছিলেন একজন। তার বিরুদ্ধে কিন্তু বাড়ি দখলের অভিযোগ ছিল, নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তার স্বামীর বিরুদ্ধেও ছিল। এই দুইটা ছাড়া আর কোন অ্যাডভাইজারের বিরুদ্ধে কোন রকম অভিযোগ উঠছে বলে আমার জানা নাই। থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। সাধারণত যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসেন তারা অরাজনৈতিক হন এবং তারা দুর্নীতির ঊর্ধ্বে থাকেন। তারা হয়তো অনেক সময় বায়াসড হন কিছুটা, হিউম্যান নেচার আছেই। কিন্তু গ্রস যেটা বর্তমানের ডক্টর ইউনূস সরকারের যেটা হচ্ছে, এটা তো একেবারে মানে আসলে কি এই সরকারটা মানে একটু বেপরোয়া হয়ে গেছে এই জন্য, নাকি আমরাই আগের তুলনায় বেশি অভিযোগ প্রিয় হয়ে গেছি, এটার কারণ আপনার কি মনে হয়?
আমি যে না তিনটা না, এই ঘটনার কথা সরকারের বললাম। এই সরকার অভিযোগ তো আপনি দিতে পারতেছেন, কয়জনে অভিযোগ দেয়? আপনি দেন, আমি দেই, আরো দুই চারজন দেয়, আর যারা দিত তাদেরকে তো জেলে পুরে ফেলছে। বাকিদেরকেও হয়তো জেলে পুরে ফেলবে এই সরকার। অভিযোগ কেউ খুব একটা দিতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, এটা ছড়ায়। এখানে প্রথমত যে ইয়াজউদ্দিন সরকারের ভিতরে দুইজন লোক এইভাবে হইলো কিভাবে? তার কারণ ছিল ইয়াজউদ্দিন সাহেব ছিলেন খুবই দুর্বল প্রকৃতির একজন প্রশাসক। ঠিক তেমনি আমাদের ডক্টর ইউনূসও একজন দুর্বল প্রকৃতির প্রশাসক। এবং উনি আমি সেদিকে দেখলাম জিল্লুর রহমান একটা লিস্ট করছেন যে 26টা অনিয়মের সাথে ডক্টর ইউনূস জড়িত হয়ে গেছেন এই 14 মাসেই। 26টা অনিয়ম, এটা সোজা ব্যাপার না। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি নিজেও তার সম্পদের হিসাব দেননি, উনার কোনো অ্যাডভাইজারও সম্পদের হিসাব দেননি। উনি যদি স্ট্রং হতেন এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করতেন, নিয়ম কানুনের ঊর্ধ্বে থাকার মানে নিয়মের মধ্যে থাকার চেষ্টা করতেন, তাহলে আজকে হতো না যে উনি ওনার আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন এসে আপনার আহ, এই নিউ ইয়র্কে যাচ্ছেন। আহ, একজন না, কমপক্ষে 3-4 জন তার আত্মীয় স্বজন তার সাথে গেছে, যেটা শেখ হাসিনা করত। এবং শেখ হাসিনা করত সেটা তো সবাই নিন্দা করত, আমরা সবাই নিন্দা করতাম। এবং শেখ হাসিনাকে আপনার টেনে হিসড়ে অপমানজনক ভাবে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইসব কারণেই তো। এখন উনিও যদি সেই একই পথে যায়, তাহলে তো আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন লোককে আমরা রাষ্ট্রের সরকারের প্রধান করেছি। এটা মনে হয় ঐতিহাসিক একটা ভুল ছিল। কারণ যেভাবে দুর্নীতির কথা শোনা গেছে, যেমন আল জাজিরা একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য নিউজ চ্যানেল, সে আল জাজিরার প্রতিবেদক যে ডিটেল দিয়ে দিচ্ছেন, ডিটেল, এটা এখন উচিত কি? এখন উচিত হচ্ছে দুদকে টেক আপ করা, দুদকের এই কেসটা টেক আপ করা। এবং কোনটা এই আপনি রিজওয়ানা আপনি আপনি দম্পতি, আপনি কোনটা কথা বলছেন? আপনি যে এই সাবেক প্রতিমন্ত্রী, এই যে এই নসরুল হামিদ বিপুর সম্পত্তি, ওটা নিয়ে ইয়েস, বলছেন? নসরুল হামিদ বিপুর যে সম্পত্তিগুলি এরা টেক ওভার করছে, তার ব্যবস্থা করছে। এবং এমনও কথা আছে যে রিজওয়ানার ফ্লাগ গাড়িতে করে এই শোনা যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, শোনা যাচ্ছে যে তাকে ফ্লাগ গাড়িতে করে পরিবারের সীমান্তে গত বছরের নভেম্বরে নামিয়েও দিয়ে আসা হয়েছে। এবং তার হাজবেন্ড এরা তার অফিসে বসেন। অর্থাৎ এই যে নসরুল হামিদ বিপু তো একটা দুর্নীতিবাজ লোক ছিলেন, তাকে ধরার দায়িত্ব হচ্ছে এইসব অ্যাডভাইজারদেরকে। অ্যাডভাইজাররা যদি তাকে প্রোটেকশন দেয় বা তাকে বা তার মতো লোকরে, তাহলে তো বুঝতে হবে যে আমরা খুবই ভুল কাজ করে ফেলছি, আমরা খুবই ভুল কাজ করে ফেলছি। এখন উচিত হবে, ভুল হয় তো মানুষের, এখন উচিত হবে দুদকের এই কেসটাকে টেক আপ করা এবং তদন্ত করা। এবং রিজওয়ানাকে ইমিডিয়েটলি এই অ্যাডভাইজারি প্যানেল থেকে তাকে বহিষ্কার বলবো না, তার নিজেরই রিজাইন করা উচিত আপাতত। একটা নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে যদি তদন্ত করতে না দেওয়া হয়, তা দুদক যদি এটা তদন্ত করতে না দেয়, তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতির দিকে যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ, নেপাল স্টাইলে এদেরকে, এইসব দুর্নীতিবাজদেরকে, আমি রাজনীতিবিদ বলবো না, দুর্নীতিবাজদেরকে তোরাগ নদী, বুড়িগঙ্গা, বালু নদী, শীতলক্ষা সব জায়গায় ধাওয়ায় কিন্তু ফেলবে। তারপর এদের সবাই রাজনৈতিক মৃত্যু হবে, এদের সবাই রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে। একটা শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে এই বাংলাদেশের রাজনীতি থেকে এবং বিজনেস থেকে। সুতরাং ইমিডিয়েটলি ইউনূসের হওয়া উচিত, ডক্টর ইউনূসের বোধোদয় হওয়া উচিত, এই তদন্ত শুরু করা উচিত এবং তার সম্পত্তির হিসাবটা সে দিয়ে দেয়। যদি সে না দেয়, তাহলে তো আমাদের সন্দেহ আরো বেশি ঘনীভূত হবে। মাত্র 5 মাস আছে ইলেকশনের। আচ্ছা, একটা জিনিস আমরা ওই ওই প্রশ্ন যেহেতু আলাপ হলো কিছুটা, এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ। আমার তো মনে হয় যে সরকারের আসলে আপনি যেটা বলেছেন উচিত ছিল ও দ্রুত বেগে তাদের উপদেষ্টাদের সম্পদের হিসাব দিয়ে এবং অন্য অন্য যা যা করা দরকার, যে তাদের এই নিষ্কলুষ চরিত্র, তারা যে আসলে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, এই বিষয়টা প্রমাণের জন্য যা যা প্রয়োজনীয় করা তাদের করা উচিত ছিল। তো এখনো একদম সময় চলে যায়নি। তো আপনার এই প্রস্তাব সরকার গ্রহণ করুক, এটা আমরা চাই। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এটা হলো যে দেখুন, নির্বাচন হবে আহ ফেব্রুয়ারিতে, এরকম সরকারের ঘোষণা আছে, সেভাবে নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে।
কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় আমরা দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষ মানে এখনো যেন মানে নিশ্চিত হতে পারছে না যে আসলে কি নির্বাচন হবে কিনা। এর পেছনে আসলে কারণটা কি? এটা কি সরকারের দিক থেকেই কারণ, নাকি সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই এই জন্য, নাকি পলিটিক্যাল পার্টিগুলো নানা রকম দাবি দাওয়া নিয়ে আসছে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে, সেগুলোর জন্য? এখানে দেখেন, সরকারের যে ব্যর্থতা তার প্রথমেই হচ্ছে তারা একটা সংস্কার কমিশন করছে নির্বাচন বিষয়ক। এখন জি। নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন বলছে যে নির্বাচন কমিশন এইভাবে গঠিত হবে, সুন্দর একটা প্রপোজাল দিছে। কিন্তু তার আগেই সরকার নিজেই সেই চিটাগাংয়ের এক ভদ্রলোককে দিয়ে একটা কমিটি করে মানে নির্বাচন কমিশন গঠন করে ফেলছে। এবং দু একটা পার্টি অলরেডি বলছে যে একে আমরা মানি না, একে আমরা মানতে পারি না। এবং দেখেন যে ইশাকের ঘটনায় তারা যে দুর্বল চিত্তের দোদুল্য মনতার পরিচয় দিছে। এখন এখন তো উচিত হবে এই নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল করে বাতিল করে দিয়া এই যে যে রিকমেন্ডেশন করা হয়েছে সংস্কারের কথা অনুযায়ী, সংস্কার কমিশনের কথা অনুযায়ী নতুন করে নির্বাচন কমিশন গঠন করা দরকার। এদিকে আর একটা বিষয় কিন্তু দাঁড়ায় গেছে, যেটা যে ছোট বড় বড় দল বাদে, একটা দুইটা বড় দল বাদে সকল দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল নির্বাচন। এ বিষয়ে তারা কিন্তু অ্যাডামেন্ট। জাতি কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলি দুইটা ভাবে ভাগ হয়েছে, একদিকে একটা দল, ছোট্ট একটা বৃহৎ দল দুই একটা, আর বাকি সবাই কিন্তু প্রপোর্শনাল নির্বাচন চায়। এ বিষয়ে সরকার কিন্তু নিশ্চুপ। ওই যে আলী রিয়াজের যে ঐক্যবদ্ধ কমিশন, তারা আবার আছে ই নেয়া যে কি আপার হাউস না লোয়ার হাউস ইত্যাদি নেয়া ব্যস্ত। কিন্তু এই বিষয়টা সংস্কার কমিশনও ঠিক মতো অ্যাড্রেস করে নাই, আর সরকারও অ্যাড্রেস করে নাই। যার ফলে আপনি দেখেন এই প্রপোর্শনাল নির্বাচনটা বিভিন্ন ফর্মে 90টা দেশে কার্যকরী আছে। আর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা আমাদের সিস্টেম, সেটা 58টা দেশে আছে এবং ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে ওই দিকে, ওই প্রপোর্শনাল নির্বাচনের দিকে কোনো না কোনো ভাবে কিন্তু যাচ্ছে। তা আমরা কেন এই বিষয়টা গভীরভাবে একটু আলোচনাও করলাম না? যার ফলে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে ইউনূস সরকার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা যখন নির্বাচন শুরু হলে এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ওনার পক্ষে, ওনার এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে একটা জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব না বলে আমি কেন, আমার সাথে অনেকেই একমত হবেন। জি। আরেকটা কথা মানে খুব হালকা হলেও আলোচিত হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের সমাজেও মানে যেন কিছু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সামাজিক মানুষের চিন্তা ভাবনার মধ্যে। যে আপনি লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই আলোড়ন তৈরি করেছে যে ওই বিভিন্ন এলাকায় যে সাধু সন্ত যারা আছে তাদের ধরে নিয়ে জোর জবরদস্তি করে চুল কেটে দেওয়া, অমুক করা তমুক করা। তো এই যে একটা প্রবণতা যে মানে মানুষকে বলা যে তুমি আমার মতো হও, তুমি তোমার মতো থাকতে পারবে না। হ্যাঁ, এই এই প্রবণতাটা তো আসলে কি গণতান্ত্রিক কিনা? আবার কেউ কেউ দেখলাম যে ফান করে বলছে যদি আপনি সাধুদের চুল কেটে দেন, তাদের এরকম লম্বা লম্বা মানে দাড়ি চুল যে আপনার অনিয়ন্ত্রিত অবস্থায় যেটা আছে, তো সেরকম যদি আপনি করেন তাহলে এই এই সময়ে যিনি নিজেকে চিন্তুক অথবা ভাবুক বলেন মিস্টার ফরহাদ মাজার, তাকেও তো একটু সাফ সুতরা করা দরকার। তো এইসব এগুলো ফান যদিও, কিন্তু এইগুলি কেন হচ্ছে? অন্য কে কিভাবে থাকবে, যে যার মতো থাকবে তার ইচ্ছা, সেটার ব্যাপারে আমি আপনি কেন হাত দিতে যাচ্ছি? এই মানসিকতাটা আসলে এই সমাজে হঠাৎ করে এলো নাকি আগেও ছিল? না, এটা তো আসলে কি আপনার দুর্বল, যদি অ্যাডমিনিস্ট্রেটর দুর্বল থাকে তাহলে এইসব জিনিসগুলি হয়। ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। তারপরে এখন ধরেন ফরহাদ মাজারের চুল হয়তো কেটে দেবে। আহ নুরুল কবিরেরও কিন্তু কিছুটা বাবরি আছে, এটা কাটার মতো কিনা আমি জানি না, তবে এরা ইচ্ছে করলে ধরতে পারে, তাকেও ধরতে পারে। অর্থাৎ আপনার ওই নেড়ে মাথা হতে হবে, নেড়ে বাঙালি আছে না, ওই নেড়ে নেড়ে হতে হবে। এখন সবাই তো নেড়ে হবে না, সবাই তো নেড়ে হবে না। এখন এদের চাপে হয়তো হচ্ছে
অনেক কিছু, এই যে মাজারগুলি ভাঙতেছে, মাজার মানে কি? মাজার হচ্ছে কবর, কবর। আবার ফাদার মাদারের কবর কেউ যে ভাঙতে আসে, সেটা কিরকম হৃদয় বিদারক একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এইগুলি আমি জানি না যে ইউনূস সাহেব এগুলি লক্ষ্য করছেন কিনা। উনি তো ৩-০ নিয়ে আছেন, এখন আরো ৪-৫-০ বাড়ানোর চেষ্টা করতেছেন। এখানে যে বাংলাদেশ তো দেশে বিদেশে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে, একটা ইমেজটা সেটা হচ্ছে। আপনি দেখেন, একজন মাতৃসম বৃদ্ধা মহিলা হাত বাড়াই দিল বাংলাদেশের একটা তরুণ রাজনীতিবিদ, সে হাতটা সরাই নিল। এটা একটা অপমানজনক কাজ হয়েছে, এটা একটা অপমানজনক কাজ হয়েছে। এটা আমি না আফগানিস্তানে আমি এরা আমি করতে একটা পারে। কথা বলি আপনাকে এই জিনিসটা নিয়ে, এই যে আপনি যে কথাটা বললেন, যে আক্তার সাহেবের, যে আক্তার হোসেন সাহেবের যে আচরণটা, হ্যান্ডশেক করলেন একজন নারীর সঙ্গে, তো এটা যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখি, তাহলে উনি হয়তো এটা করেছেন। কিন্তু আমি আবার কালকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন গ্রামের একজন দরিদ্র মহিলা ওনার হাত ধরে আছেন, উনিও ওই মহিলাকে পিঠের মধ্যে হাত দিয়ে ওনাকে মানে এক ধরনের মানে মানে আপত্ত স্নেহের মতো আর কি যে আচরণটা করে ওটা করেছেন। কারণ উনি গ্রামের বলে কি এটা ধরা যাবে? ইসলাম কি গ্রাম এবং শহর এর মধ্যে কোনো পার্থক্য করে? নারী তো নারী, যদি আপনি বেগানা রমণী হিসেবে ধরেন তাহলে তো সবই একই জিনিস। তো এটা আসলে কি দাঁড়ালো? যে আপনি সমস্ত লোক দেখেন, এ ওনার ধরনের উনি পার্টির উনি সেকেন্ড ম্যান অ্যাকচুয়ালি। জি, তো ওনার পার্টির আর একজন সদস্যা তাসলিম জারা, সে কিন্তু হিজাব পরে না। সে অত্যন্ত রাইট, মানে শোভন পোশাক পরে, অত্যন্ত শালীন পোশাক পরে, আমি বলবো। সে শালীন, তাকে কখনোই বলা যাবে না, কিন্তু সে হিজাব পরে না। তো এই হিজাব পরায় না কেন তাকে? তাকে হিজাব পরাইতো। এইখানে জিনিসটা হচ্ছে কি, যে ইনস্টিংক্টিভলি করছে, হয়তো হয়তো ইনস্টিংক্টিভলি করছে, এটা তার করা উচিত হয় নাই। বাংলাদেশের ভাবমূর্তি আমরা যেন তালেবানি ভাবমূর্তি প্রকাশ না করি। এখন এই যে জোর করে চুল কেটে দিচ্ছে, এইগুলি তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এখন এই গভর্নমেন্ট হচ্ছে একটা অথর্ব গভর্নমেন্ট, একটা বেকুব গভর্নমেন্ট। এই বেকুব গভর্নমেন্টের হাত থেকে মুক্তি পাওয়া দরকার। ইউনূস সাহেব এবং তার এই যে সাঙ্গ পাঙ্গ সহ রিজাইন করা উচিত। না হলে, রিজাইন না করলে তাকে রিজাইন করাই দেওয়া উচিত। দিয়ে একটা শক্ত সমর্থ সাধারণ বুদ্ধির একটা সরকার গঠন করা উচিত, যারা এদেশে আইন শৃঙ্খলাকে এস্টাবলিশ করবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আপনার বাংলাদেশকে সঠিক পথে নেবে। নতুন এক বাংলাদেশ গড়বে, যেখানে এই দুর্নীতি, এই যে সকল জায়গায় টাকা দিতে হয়, এই বৈষম্য, সকল জায়গায় বৈষম্য আবার চলে আসতেছে এবং পরিবারতন্ত্র চলে আসতেছে। এগুলির ঊর্ধ্বে যে একটা রাষ্ট্র হবে, বাঙালির রাষ্ট্র বাংলাদেশ, আমরা যেন গর্ব করে বলতে পারি সারা বিশ্বে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের দেশের রাজনীতি এবং প্রশাসন কিভাবে চলছে, সরকার কিভাবে চলছে, সরকার কি আচরণ করছে, এবং সরকার যাদের সঙ্গে চলছে তারা কি আচরণ করছেন, এসব নিয়ে যারা অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অথচ আমরা যখন এই আলাপটা করছি, তখন কিন্তু যুক্তরাষ্ট্রে আমাদের দেশে মানে খুবই রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত খুবই গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি এবং অগুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি সেখানে আছেন, এবং তারা সেখানে যে বেশ একটা লম্বা একটা মানে আপনার লটবহর বলতে পারি আমরা, 104 জনের একটা বিশাল দল, তারা সেখানে যে দেশের অর্থে, দেশের মানুষের অর্থে সেখানে গিয়েছেন এবং যে সেখানে কি করছেন এটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে। আমরা আগের সরকারের আমলে দেখেছি এরকম বেশ বড় দল নিয়ে সেখানে যাওয়া, এবং তখনকার সঙ্গে এখন একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আগের সরকারে অনেক ব্যবসায়ীরা যেতেন এবং আমরা জানতাম যে সে ব্যবসায়ীরা নাকি নিজের খরচে যেতেন, এবং যে সেখানে তারা ব্যবসায়িক নানা রকম যোগাযোগ, ব্যবসায়িক কর্মকাণ্ড করার জন্য দেশের জনসংখ্যা, বিদেশের ব্যবসার সঙ্গে তাদের নাকি একটা সম্পর্ক তৈরি করা যায় এই চেষ্টা করতেন। কিন্তু এখন এরকম কোন লোক দেখলাম না। যা দেখলাম সবই বিভিন্ন ধরনের কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং মানে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত আছেন তারা, তাদের আত্মীয় স্বজন, এমন লোকজন গিয়েছেন। এবং ওখানে আজকে হয়তো কিছুক্ষণ পরে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন কিংবা দিয়েছেন, আমি ঠিক বলতে পারছি না এখন পর্যন্ত। তো এই অবস্থায় সব মিলিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথাবার্তা হচ্ছে।
আপনার অবজারভেশনটা নিশ্চয়ই আপনিও খেয়াল করছেন, জি, এর প্রথম পেছনে কথা আপনি হচ্ছে এত আমি লোক যাওয়ার পেছনে কি মানসিকতাটা কাজ করছে আসলে? কোনটা? এই এত লোক যাচ্ছে এখানে, এর ও পেছনে আচ্ছা, মানসিকতাটা কি? মানে নিশ্চয়ই তারা প্রথম কথা দেশের হচ্ছে আমি উন্নতির একটু, কথা হ্যাঁ ভাবছেন। জি, আমি একটু ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। কেন জানেন? অনেক সুদর্শন মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এটা দেখতে ভালো লেগেছে, বুঝছেন ছবিতে। হ্যাঁ, এটার একটা গুরুত্ব আছে না? ধরেন আমাদের আমাদের কেন ওমর আলীর কবিতার নামই ছিল আপনার এদেশের শ্যামল রং রমণী সুনাম শুনেছি। আমাদের মহিলারা হ্যাঁ, সুন্দর না, এবং তারা যাবে না আমেরিকা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। নিয়ে গেছেন উনি, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি খেয়াল করেন জবাবদিহিতার যে প্রশ্নটা আপনি তুলেছেন, যদি আমরা সিরিয়াস হই, জবাবদিহিতা জি থাকলে শফিক শফিক সাহেব কালকে দেখলাম একটা ছোট্ট কনফারেন্সে বলছে যে আপনি কি করে জানেন, সাংবাদিককে জিজ্ঞেস করছে, উনি বলছে যে আপনাদের 6 জন আসছেন, এখানে 3 জনকে দেখছি, আর 3 জন তো নেই, তো ওই 3 জন আসার দরকার কি? উনি বলছে কয়জন আসতে হবে আপনি কিভাবে জানেন? আপনি তো হুম, সাংবাদিকদের প্রশ্নের উত্তর এভাবে দিবেন আপনি? এটা একমাত্র সম্ভব দুই ধরনের মানুষের পক্ষে। এক হচ্ছে যারা ডিক্টেটর, যাদেরকে আপনারা তাড়িয়েছেন বলছেন তারা। আরেকটা হচ্ছে আপনাদের মতো নির্বোধ, শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত। আপনি হঠাৎ করে এই জায়গায় বসেছেন বলে, এবং আপনি বুঝতে পারছেন না আপনি আমেরিকায় কথা বলছেন। আমেরিকা ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকা সম্পর্কে আমি আপনাকে একটা কথা বলি। জহুর হোসেন চৌধুরী ছিল, মনে আছে? দরবারি জহুর। হ্যাঁ মনে আছে, সংবাদের, হ্যাঁ হ্যাঁ, সংবাদের। সংবাদে উনি ওই যে এরকম পাইপ হাতে একটা ছবি ছিল, দরবারি জহুর রাইট। তামাক খাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, বিশাল হ্যাঁ, আর্টিকেল ছাপা হতো। একটা আর্টিকেলে উনি হঠাৎ করে আমেরিকার প্রশংসা শুরু করেছে। আমরা তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমরা তো অবাক জি হয়ে গেলাম যে উনিও শেষ পর্যন্ত পাল্টে গেল। কি জি হলো জানেন? উনি লিখতে একেবারে লাস্টে এসে লিখলো, আমি এতক্ষণ যা লিখেছি তা সবই সত্য, এবং এটা আমেরিকার অন দা গ্রাউন্ড সত্য। যেই মুহূর্তে আমেরিকা ওই গ্রাউন্ড থেকে বেরিয়ে আসে তখন তার বিপরীত চেহারা, তখন সে অগণতান্ত্রিক, তখন সে স্বৈরাচার, তখন সে আপনাকে কু করবে, তখন সে আপনাকে মারবে। কিন্তু এই ডেমোক্রেটিক ল্যান্ডে গিয়ে আপনি ডেমোক্রেটিক ভাষায় কথা বলছেন না। এবং আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু বিগত যে কোনো সরকারের আমলে প্রতিশ্রুতির গল্প শুনতাম, তার মধ্যে যদি জি 20%ও সত্য হতো তাহলেও আমরা কিছু না কিছু পেয়েছি। কিন্তু এখন তো জি কোনো ধরনের, কারণ একটা জিনিস তো বুঝতে হবে আপনার, এটা তো অন্তর্বর্তী সরকার। আমি যদি জানি যে এই টক শোটা আপনি করবেন আর 3 সপ্তাহ, এবং আমি আপনার আগামী সপ্তাহে লাস্ট অতিথি, তাহলে আমার যে আচরণ এবং কথা হবে সেটা তো জি আগামী 1 বছরের জন্য হলে হবে না, তাই না? জি আগামী এক জি বছরের জন্য যদি কন্টিনিউ করেন তাহলে আপনার সাথে আমি সম্পর্ক রাখবো, এবং নানা বিষয়ে মত দিব, বলবো এইভাবে কথা বলবো, এইভাবে কথা বলবো। কিন্তু আমি যদি জানি যে দিস ইজ দ্য লাস্ট এপিসোড, তাহলে তো আমি র্যাকলেসলি কথা বলবো, তাই না? তো রাইট এরা তো রাইট। একটা ইন্টেরিয়াম, এদেরকে কে বিশ্বাস করবে আপনার, এবং কেন বিশ্বাস করবে? আমেরিকা বা অন্যান্যরা ধরেন, এমনিতেই কিন্তু আমি যদি সিরিয়াসলি আপনি আলোচনা করেন, এমনিতেই কিন্তু ইন্টারন্যাশনালি একটা টার্মোয়েল চলছে। ট্রাম্পের জি সাথে একটা বড় ধরনের গন্ডগোল চলছে। চায়না, তারপরে আপনার ইন্ডিয়া, তারপরে আপনার হুম, রাশিয়া, এগুলো একজোট হওয়ার চেষ্টা করছে। ট্রাম্প একদিকে ছিটকে পড়েছে। সব মিলিয়ে একটা কিন্তু সাংঘাতিক অবস্থা। এই সময় বাংলাদেশের গুরুত্ব অর্জন করা, দেখেন আমি একটা কথা বলি, এটা শুনতে হয়তো খারাপ লাগবে, একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে, সেটা তার ব্যক্তিগত অর্জন। আমি গতকাল আপনার চিন্তা করছিলাম যে ওয়াহিদ ভাইরা কত দূরদর্শী ছিলেন। যখন তিনি এই নোবেল পুরস্কারটা পেয়েছিলেন এবং এসে ঢাকায় একটা নাগরিক সম্বর্ধনা এরকম হাত উঁচু করে আপনার তাকে এরকম করে উনি দিচ্ছিলেন, বক্তৃতা হুম, দিচ্ছিলেন, আমি একটু হুম, মাইন্ড করেছিলাম যে কেন ওয়াহিদ ভাই এটা লিখলো। ওয়াহিদ ভাই জনকণ্ঠে লিখেছিলেন যে হাতের ভঙ্গি বলে দিচ্ছে একদিন উনি কিন্তু আমাদের সর্বনাশ করবে। ওয়াহিদ ভাই লিখেছিল এটা, এবং বলছে, আমার স্পষ্ট ওয়াহিদুল হক, মনে আছে ওয়াহিদুল হক, আপনার, ওয়াহিদুল হক, ওয়াহিদুল হক। হ্যাঁ। হ্যাঁ, বলছে কি এই হাত তোলাটাকে উনি কি বলছে জানেন? বলছে পুরা বডি ল্যাঙ্গুয়েজ বলছে আমাকে দেখ, আমাকে দেখ, এইটা লিখেছিল উনি, বুঝছেন? এবং বলছে যিনি শহীদ মিনারে যান না, যিনি আমাদের স্মৃতিসৌধে যান না, পুরোনো কথা, তার কাছে আমরা জাতীয় কি কমিটমেন্ট পাবো? এখন ধরেন আমি যে কারণে বলছি, আমি শুধু তার বিরুদ্ধে বিষোদ্গার কেন করব? আমার কথা হচ্ছে পার্সোনাল যে ইমেজ নোবেলের জন্য, সেগুলো জি ধরেন হাজার হাজার লোক আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেই ইমেজ রাষ্ট্রীয় কোষাগারে অর্থ আনতে পারে না, সেই ইমেজ রাষ্ট্রীয় উন্নয়নের জন্য তেমন অবদান রাখতে পারে না, কারণ এটা হচ্ছে আপনার পার্সোনাল একটা অর্জন। ফিজিক্সে যদি একটা লোক নোবেল পুরস্কার পায়, তাকে একজন মানুষ হয়তো হাজার হাজার টেস্ট টিউব সরবরাহ করবে, কিন্তু তার জন্য কি বাংলাদেশে ব্রিজ বানাই দিবে আপনার মনে হয়? তো মনে হয় না। এগুলো তো এইসব ডিলগুলোর কোনো কাহিনীও শুনি না। এবং আমেরিকায় যে আমার কাছে মনে হয়েছে, এই যে রবীন্দ্রনাথের গান প্রমোদে ঢালিয়া দিনু মন, একটা প্রমোদ ভ্রমণের মতো আর কি। এবং দেখেন একটা সৌভাগ্য আছে বলতে হবে,
এই আপনার ডিম শুধু খায় না, গায়ে করে নিয়েও আসা যায় এখন। হ্যাঁ, তো এইটাও তো একটা। এবং আরেকটা জিনিস দেখলাম আজকে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, হি ওয়াজ রিলাক্টেন্ট টু শুক হ্যান্ড। সে হ্যান্ডশেক করেনি ওই মহিলার সাথে, তার মায়ের বয়সী মহিলা, হ্যাঁ, 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 হ্যাঁ। করেইনি। বুঝছেন? আমার প্রশ্ন হচ্ছে, শুনেন, আপনি অবশ্যই করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনি যে বার্তাটা দিচ্ছেন, এখানে আমি একটা সিরিয়াস কথা আপনাকে বলি। ভারতীয়রা হাত জোর করে নমস্কার করে, খেয়াল করেছেন উপমহাদেশে? ইন্দোনেশিয়ানরা হাত জোর করে নমস্কার করে, জাপানিরা হাঁটু পর্যন্ত মাথা নামায়, কোরিয়ানরা বুক পর্যন্ত মাথা নামায়। এগুলো কিন্তু এক একটা দেশের ঐতিহ্য। এটা তার ধর্ম নয়, এটা তার জাতীয় ঐতিহ্যের পরিচায়ক, জাতীয় সংস্কৃতির পরিচায়ক। যেখানে আমাদের প্রধান উপদেষ্টা হাত মিলাচ্ছেন এবং তার সাগরেদ হাত মিলাচ্ছে না, তাহলে কি পরস্পর বিপরীতমুখী একটা মেসেজ গেল না? রাইট, রাইট, রাইট। এবং ওয়ার ইজ দ্য, আপনি এখন এখন মনে রাখতে হবে, হাত মিলানো মানেই কি অপবিত্র হয়ে যাওয়া? হাত মিলানো মানেই কি আমি অসুচি হয়ে যাওয়া? আমি আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি। শেখ হাসিনার আমলে আপনার এই বিভিন্ন টক শোতে আপনিও যেতেন, আমরাও যেতাম। তো ওই যে কুমিল্লার ঘটনার পরে একটা জাতীয় টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ টক শোতে আমার সাথে একজন বিদগ্ধ অধ্যাপক ছিলেন, এবং উনি বেশ একটু অন্যভাবে শুদ্ধ কথা বলেন, চিবিয়ে শব্দটা ব্যবহার করব না, উনি বেশ মুখের ভিতরে রেখে বেশ কায়দা করে শুদ্ধ ভাষা বলেন, নদিয়া শান্তিপুরীর মতো। এবং কতক্ষণ বলবেন, উনি খালি বলছিলেন যে চারদিকে মুজিব, চারদিকে বঙ্গবন্ধু, সব বঙ্গবন্ধু হয়ে গেছে। আমি আর মানে আপনার অনেকক্ষণ পর্যন্ত সহ্য হয়েছে, রাতও এখানে প্রায় 1:30। তখন তখন আমি বললাম, আমি একটা কথা বলি। বলছে কি? আমি হচ্ছে, স্যার আপনি এত মুজিব দেখছেন, আমি খালি মুজিব কোড দেখি, এবং এই মুজিব কোড খুলে যেতে 24 ঘন্টাও লাগবে না। একদম, একদম। এবং চোখ পরে খুলে তো গেছে তাই না? হলো, পরে তো খুলে তাই গেছে না? হলো। হুম। এবং দেখেন, আমি যে হুম। জায়গাটা আপনাকে বলতে চাচ্ছি, এই যে ছেলেটি হ্যান্ডশেক করেনি, এই প্রক্রিয়াটা কিন্তু গত সরকার 16 বছর আমলে বুঝতেই পারেনি। আর বুঝলেও এই জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টাই করে নাই। আপনি খেয়াল করেন তো, আমাদের দেশে শিশু সংগঠনগুলো নষ্ট হয়ে গেছে না? শিশু কিশোর সংগঠনগুলো নষ্ট হয়ে গেছে, যুব সংগঠনগুলো নষ্ট হয়েছে, মধ্যবয়সের সংগঠনগুলো। তাহলে যাবে কোথায়? তখন আর দুইটা জিনিস থাকে আপনার, আহার নিদ্রা মৈথুন অথবা ধর্ম। যে কোনো একটার কাছে সে সারেন্ডার করেছে। আহার রাইট। নিদ্রা মৈথুনেও তো ক্লান্তি আসে মানুষের, তাই না? সারেন্ডার করেছে। এই পার্সপেক্টিভ বাংলাদেশ বুঝতে পারেনি। এটা আমার কাছে বিস্ময় লাগে। আপনার এত বুদ্ধিজীবী আজকে শাহরিয়ার কবির জেলে, এবং ধরেন যারা আছে বাইরে তারা কথা বলতে পারছে না, তাদেরও তো দায় আছে। আমি যতটুকু জানি, কেউ কেউ চেষ্টা করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দ্য ফ্যাসিস্ট, উনি শুনেন নাই এগুলি, শুনেনি নাই উনি। এবং উনার পাশে যারা ছিল তারা ধারণা দিয়েছে চিরস্থায়ী ক্ষমতা, কাজে এটা তো আর নড়চড় নেই। লাভ কি হয়েছে জানেন? লাভ হয়েছে যে মেরুদণ্ডটা ছিল আমাদের সংস্কৃতির, নৈতিকতার যে মেরুদণ্ডটা ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকার রাস্তায় লেখা থাকতো, মানে এইসবের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, মনে আছে? আমরা ভিয়েতনাম একদম, হতে হ্যাঁ। চেয়েছিলাম, আমরা ভিয়েতনাম হতে চেয়েছিলাম। এবং আমরা বলেছিলাম বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। সেই হুম, জায়গায় হুম, হুম। দেয়াল লিখন শুরু হলো, আমরা হবো তালেবান। তালেবান, রাইট। কিন্তু আমরা নোটিশ করি নাই, যদি তালেবান হতেই চায়, এবং যদি সেটা, যেটা আপনি আগের বারে বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে মেয়েরাও ভোট দিচ্ছে, এই যে মনোজাগতিক পরিবর্তন, এইটাকে ধরতে না পারার ব্যর্থতা কি বিগত সরকার? আপনি এই বাইরে বসে ডিম মারলে, আমি কিন্তু এই প্রক্রিয়াগুলোকে ঠিক ওইভাবে সমর্থন করি না মাসুদ ভাই, করি না। রাইট, কেন রাইট। জানেন? আমি আমার করি কাছে না, আমি করি না। আমার কাছে এই হুম। বিষয়টা পরিষ্কার হতে হবে। অবশ্য ভাবমূর্তি থাকবে কেমনে? মূর্তি তো পাইলেই ভাঙতেছে খালি, আর ভাব তো নাই। হ্যাঁ, মূর্তি পাইলেই ভাঙ, আর আচ্ছা, ভাব নাই। একটা জিনিস আমি লক্ষ্য করছেন, আমি একটা জিনিস কিন্তু বুঝি না দাদা, আপনাকে আমি বলি, আমি আমাদের ইয়াং জেনারেশনের মনটাকে মাঝে মাঝে মানে অনুসরণ করতে চাই, যে তারা আসলে কি ভাবছেন। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলো, দুটো বিশ্ববিদ্যালয়ে আমরা এই দেখলাম, এই নির্বাচন দেখলাম, ডাকসু এবং জাকসু। ওখানে যারা ভোট দিলেন তারা তো ইয়াং, জেনজি, যাদেরকে আমরা জেনজি বলছি, এবং তাদের ভোট দেওয়ার যে প্যাটার্নটা সেটা আমরা দেখলাম। এটা দেখে আপনি যে কথা একটু আগে আপনি বললেন, আমরা বুঝতে পারছিলাম না কবে চেঞ্জটা হচ্ছে। আবার বিপরীত দিকে দেখেন, গত পরশুদিন একটা দেশে একটা জরিপের রেজাল্ট বেরিয়েছে, যেটা নাকি এবছরের এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে করা হয়েছিল। সেখানে আমরা একটা জিনিস আমরা দেখলাম, যে অতীতে যে সমস্ত রাষ্ট্রনায়করা দেশ পরিচালনা করেছেন, তাদের মধ্যে তাদের কাছে সবচেয়ে বেশি কাকে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মনে হয়েছে। সেখানে দেখলাম আবার
এই জেনজিদের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং জনপ্রিয় এবং মানে নেতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই দুটো মধ্যে আমি না ঠিক মেলাতে পাই না যে আসলে ইয়াং জেনারেশনের মনটা কোন দিকে, তারা কি ভাবছে। দেখেন, আপনার কথার মধ্যে কিন্তু একটা উত্তর আছে মাসুদ ভাই। একটা হচ্ছে হতাশা থেকে করছে, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদে তার চিন্তা কিন্তু আসল জায়গায় চলে যাচ্ছে। খেয়াল করেন আপনি, এখন পুরো এটা চোখের সামনে, আপনার ওয়ালটা পুরো চোখের সামনে। আপনি খেয়াল করবেন, সব পোশাককেই আমি সম্মান করি। আজকাল মেয়েরা যেভাবে শাড়ি পরে বা হিজাব পরে, এগুলো কিন্তু একটা এসছে মিডল ইস্ট থেকে, আরেকটা এসছে হিন্দি থেকে। আগে যে শাড়ি পরার স্টাইল, ওটা কিন্তু এখন আর নেই। আগে যে বোরকা, ওটা গ্রামে ছাড়া কিন্তু পরে না, বুঝতে পেরেছেন? এবং আগে হিন্দুদের যে পোশাকগুলো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কেন? মনোজাগতিক পরিবর্তন। আমরা ধরেন আমাদের জীবনেও তো পরিবর্তন হয়েছে না? আমরা প্রথমে চুজ প্যান্ট ছিল, তারপরে বেল বটম আসলো, তারপরে আপনার আবার এরকম, এইগুলো চলতেই থাকবে। এখন কথা হচ্ছে, দুটো জিনিস আমার মনে হয় আমাদের তরুণ তরুণীদের মনোজগতে কাজ করেছে। দীর্ঘস্থায়ী যে একটা পাথরের মতো শাসন, অচলায়তন, খালি আমাকেই রেসপেক্ট করতে হবে, খালি আমি বলতে হবে, আমার 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 আমার। আমি আবার আপনাকে গতবারও বলেছিলাম, আমাদের বলে কোনো শব্দ উচ্চারিত হয়নি, জনগণের বলে কোনো শব্দ উচ্চারিত হতো না। এবং আপনার মনে আছে ওই পাগলটা বলছিল না, শি মেড আস টলার, শি মেড আস দিস এন্ড দ্যাট। এবং দেখেন, নেচার যখন কাউকে, প্রকৃতি যখন কাউকে সিগন্যাল দেয়, একেবারে নির্বোধ না হলে সেটা ধরতে পারে না। এই নির্বোধকে কিন্তু প্রকৃতি সিগন্যাল দিয়েছিল। স্মার্ট বাংলাদেশ বলে কাইট হয়ে পড়ে গেছিল সবাইকে নিয়ে, মনে আছে? হ্যাঁ, So, তাকে নেচার বলেছে যে ইউর ফলিং ইজ কামিং। সে ওখান থেকেও শিক্ষা নিতে পারে নাই। আপনার দুঃখজনক হচ্ছে, শিক্ষা নিতেই পারে না। এবং করেছে কি জানেন? রাষ্ট্র, সমাজ, আমাদের, আমরা যারা ধরেন সুস্থভাবে বাঁচতে চেয়েছি, আমরা তো আর আওয়ামী লীগের লেজুর ভিত্তি করিনি, কোনো যোগাযোগও ছিল না কারোর সাথে। আপনার এই যে আহমদ হোসেন সাংগঠনিক সম্পাদক, বেচারা এখন জেলে আছে, তার সাথে একটা টক শোতে আমি তাকে একবার লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাকে একটা কথা বলেন, দেবপ্রিয় বাবু আমেরিকার লোক, আনু মোহাম্মদ কট্টর চীনপন্থী বলে পরিচিত, মুজাহিদুল ইসলাম সেলিম সোভিয়েতপন্থী বলে পরিচিত, এই ভদ্রলোক কামাল হোসেন আমেরিকার পক্ষের লোক, সব বিভিন্ন পেশা শ্রেণীর লোক, কি বলে মতিউর রহমান, তারপরে মাহফুজ ভাই, আমাদের সকলে ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার। এদের সকলের সাথে আপনাদের বিরোধ কেন? কেন? এরা তো একজন একজনকে পছন্দ করে না। আপনাদের সকলের আপনাদের সাথে এদের সকলের বিরোধ কেন? ওই আমি এখন দুঃখিত বলার জন্য, সরল নির্বোধ মানুষটা আমাকে বলছে আপনি চলে আসেন। আমি মনে মনে করি আর পতনের বাকি আছে 6 মাস, আমি দেশে যাব না, বুঝছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনি দেখেন, আমি না আসলে মাঝে মাঝে মানে আমাদের সমাজটাকেও কিন্তু মানে আমরা বুঝতে চাই, মাঝে মাঝে দুর্বোধ্য থেকে। এর মধ্যে আবার দেখলাম, আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের গ্রামে, আমাদের বাজারে কিছু লোক থাকতেন, ফকির টাইপের লোক থাকতেন, হ্যাঁ, বয়স্ক লোক থাকতেন, হ্যাঁ, যে মাথায় জটা, মাথায় হাতে একটা লাঠি। ওরা কিন্তু কারো কোনো ক্ষতি করে না, চুপচাপ বসে থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায়। এখন তাদেরকে, তাদের পোশাক আশাক, তাদের বেশভূষা, তাদের চুল, এগুলো কাটার একটা ধুম পড়ে গেছে গত কয়েকদিন ধরে দেখলাম, এবং তারা জোর করে কেটে দিবে। এবং যারা কেটে দিচ্ছেন তাদের যে পোশাক, মাথা মধ্যে পাগড়ি টাইপ, এটা কি আমাদের পোশাক? কেউ তো বলেনি যে তুমি পাগড়ি পরো না, ওটা তো আমাদের না, কেউ তো বলেনি। তো তাকে আপনি তারা চুল কাটছেন কেন? এটা তো সে যদি ওতে আনন্দ পায়, সে যদি ওতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আপনি কে তাকে এটা করে দেওয়ার? এবং শেষে দেখলাম যে একজন, তো আমি একটা ভিডিও দেখলাম, সে আল্লাহর কাছে বিচার দিল যে আল্লাহ তুমি এটা দেখবা। এই এই যে মানসিকতাটা, সবাইকে তার মতো হতে হবে অথবা সবাইকে আমার মতো করতে হবে, এটা কি একটা সুস্থ সমাজের আপনি নমুনা দেখেন এখানে? আপনি ওই গল্পটা নিশ্চয়ই জানেন যে একজন লোক 70 বছর না 75 বছর বয়সে মরে গিয়ে আল্লাহর কাছে গেছে, যখন মানে উপরে উপরে চলে গেছে আর কি, তখন তাকে দোজখে পাঠানো হয়েছে। সে খুব বিস্মিত হয়ে প্রটেস্ট করছে, সে কিছুতেই যাবে না, বাধ্য হয়ে আপনার ঈশ্বরকে ডেকে আনা হয়েছে যে এই লোক কিছুতেই যাইতেছে না, আপনি আসেন। তখন ও বলছে যে আমার শুধু একটাই প্রশ্ন, সারা জীবন আমি তোমাকে ডেকেছি, আমি কোনো পাপ করি নাই, আমি এই করি নাই, সেই করি নাই, ওই করি নাই, আমি কেন যাব এটা জানতে হবে। এটা যদি জানতে পারি আমি অবশ্যই চলে যাব। তো ঈশ্বর নির্দেশ দিচ্ছে যে ওকে ওই ভিডিওটা একটু দেখাও। তো ভিডিওতে কি জানেন, এরকম একটা বয়স্ক লোক, সে ঈশ্বরকে ভাত না পেয়ে গালাগালি করতেছিল।
80 বছরের একটা লোক বলে কিসের ঈশ্বর তুই, কিসের ভগবান, কিসের বিধাতা, বাদ দিতে পারো না, আমরা বাতের অভাবে মরে যাইতেছি, মানি না তোমাকে, এরকম বলছে না? ও এটা শুনে ক্ষিপ্ত হয়ে তলোয়ার দিয়ে মুন্ড কেটে ফেলছে, বলছে বেটা ধর্ম বিরোধী, ঈশ্বর বিরোধী, তোকে দুনিয়াতেই রাখবো না। তখন সে ঈশ্বরকে বলতেছে, আরে এটা তো আমি তোমার পক্ষ হয়ে কাজ করেছি, তুমি কোথায় আমাকে বেহেশতের আসল জায়গায় দিবে, তুমি বানাইতেছো নরকে। বলছে হারামজাদা, এই লোকটার বয়স কত ছিল? বলে 80 হবে। বলে আমি 80 বছর এর সহ্য করছি, তুই 10 মিনিট সহ্য করতে পারস নাই, তুই দোজখেই যাবি। বুঝছেন? Right. এখন এটাই তাহলে কি হচ্ছে জিনিস? তাহলে কি এরা কি আমাদের তাহলে কি সমাজকে পরিবর্তন করতে যাচ্ছে, আমাদের এতদিনের সমাজকে, এতদিনের চিন্তাকে? আমি বলি আপনাকে, হুমায়ুন আহমেদের একটা গল্প ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এক আমেরিকান বন্ধুকে নিয়ে রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছে, আমেরিকা থেকে এসছে, উনার সামনে তো উনি নিজেকে অপ্রগতিশীল দাবি করতে পারে না, এইরকম একজন হুজুর আসতেছিল অন্য দিক থেকে, প্রায় তাকে দেখতো কিন্তু হুমায়ুন আহমেদ, বুঝছেন? হুমায়ুন আহমেদ মনে মনে ওই বন্ধু না শুনে মতো বলছে সালাম আলাইকুম, মনে মনে। হুমায়ুন লিখছেন, পাশ দিয়ে যাওয়ার সময় ওই লোকটা না ঘাড় বাঁকিয়ে দেখে বলছে ওয়ালাইকুম আসসালাম। উনি বলছে যে হাউ হাউ হি নোজ, কিভাবে সে জানে? আমার নিজের জীবনে এরকম ঘটনা আছে, সেটা পরে আলাপ হবে, কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে এই যে মানুষগুলো, এরা কিন্তু নগ্ন নয়, এরা কোটি টাকার জন্য নগ্ন হয়নি, এরা ঈশ্বরের প্রেমে বুঁদ হয়ে গেছে। এরা এই যে আমরা যেটাকে বলি যে বিধাতার জন্য এরা এরকম করে। এটার সাথে আপনার সমাজের আমি মনে করি অসঙ্গতিটা কোথায় হয়েছে জানেন? যে আমি তো এটা বলতে পারি না, আমার তো অসুবিধা আছে, ধরেন আমি মুসলমান পরিবারে জন্মাইনি, আমি বললে নানা ধরনের সমস্যা তৈরি হবে। আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ধর্ম আছে এটা, ভুল তথ্য, ভুল বই, ভুল হিসাব আপনাকে আসলে ঈশ্বর নয়, আপনাকে কতগুলি নিয়মের দাস করবে এবং ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নেবে, ক্রমাগত আপনাকে সরিয়ে নেবে। এটা আপনি মহাভারত পড়লেই পাবেন। এরা সবাই ধার্মিক ছিল, যারা নিহত হয়েছে সবাই ধার্মিক ছিল, এক একটা পয়েন্টে এরা ধর্মচ্যুত হয়ে গেছে। ধর্মচ্যুত মানে কিন্তু খালি ঈশ্বরকে না ডাকা নয়। এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ যার মৌলিক অধিকার আছে একটি দেশে এইভাবে জীবন যাপন করার, সে কারো ক্ষতি করছে না। আপনি কিন্তু কোনো ডাকাতকে গিয়ে মারতে পারছেন না, আপনি কোনো ব্যাংক লুটারকে মারতে পারছেন না, আপনি কোনো চোরকে ধরতে পারছেন না, আপনি কোনো ছিনতাইকারীকে ধরতে পারছেন না, আপনি একজন নিরীহ ফকিরকে ধরেছেন। তাহলে তো ভাই একদিন আপনাদের হাত হয়তো লালন ফকির, আমার পীর, আমার মুর্শিদ লালন ফকিরের কাছেও পৌঁছে যাবে। তাহলে তো মানে মুশকিল হবে না? আমি তো লালনকে মুর্শিদ মানি। মানে এখানে আসলে ধর্মের নামে অধর্মটাই হচ্ছে। ধর্ম তো হচ্ছে না, ধর্ম হলে তো এটা করতো না। ধর্ম তো আপনাকে আক্রমণ করতে বলেনি না, যদি আপনি প্রচলিত অর্থেও ধর্ম বলেন। যদিও পৃথিবীতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে চাইতেও বেশি মানুষ মরেছে ধর্মের নামে, এটাও স্বীকার করতে হবে। এই জন্যই তো লেনিন বলেছিল না যে ধর্ম হচ্ছে আফিম। না সেটা ঠিক আছে, এটা নিয়ে আবার অন্য বিতর্কে অনেকে করতে চাইতে পারে। হ্যাঁ, আমরা না যাই তো ঠিক আছে। জনাব আমরা অনেক আলাপ করলাম, কিন্তু আমি না মাঝে মাঝে এগুলি ভাবি যে দেখেন, যে কথাটা আপনিও বললেন যে আমরা কিন্তু আসল কাজটা করতে পারছি না। এই যে ফকির, এই যে একজন বয়স্ক লোক, জটাধারী লোক, উনি উনার মতো আছেন, উনি কারো ক্ষতি করছেন না, কিন্তু যারা ক্ষতি করছে, এই যে 104 জন ওখানে গেলেন, ওনারা কি করতে গেলেন? ওনাদের পোশাক তো কেউ চেঞ্জ করে দিচ্ছে না, ওনাদের এই যে সামাজিক যে সৌজন্যতা বোধের যে প্রকাশটা, সেটাও কিন্তু কেউ ঠিক করে দিচ্ছে না, এবং ওনারা ওনাদের মতোই করছেন। তো এখানে একটা কথা এসে যাবে না, রাষ্ট্রের দায়িত্ব আছে না প্রোটেক্ট করার, প্রশাসনের দায়িত্ব আছে না প্রোটেক্ট করার। আপনারা তো আমাদের এখন এই বিষয়ের দায়িত্ব যিনি নিয়েছেন, উনি যে কিভাবে কথা বলেন এটা বোঝাই মুশকিল, আমি বুঝতেই পারি না মাঝে মধ্যে উনি ঠাট্টা করতে গিয়ে কি বলেন। মোটামুটি কথা হলো, আগামী ইলেকশনটা না আসা পর্যন্ত এই টার্মোয়েল বোধহয় মানুষকে ভুগতেই হবে, আমার মনে হয় আর কি। আমারও তাই মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা প্রথমে যে জরিপটা আজকে হলো, জরিপটার কথা আমরা মানে পেলাম, আমরা যখন রেকর্ডিং করছি আজকে সেই বুধবার দিন, এই জরিপ আপনি নিশ্চয়ই অনেক কিছু দেখেছেন। আমার ধারণা আপনি জরিপের মধ্যে মোটামুটি স্টাডি করেছেন। আমরা 2-3টা বিষয় জরিপ থেকে অনেকগুলি আলোচনা করা যাক, আমরা 2-3টা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত আপনি দেখবেন যে মানে বিএনপির যে সমর্থনটা, সেটা কিন্তু জামাতে ইসলামের সঙ্গে বেশ একটা মানে আপনার দূরত্ব আছে, প্রায় 10% মতো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আবার পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের
মানে সপক্ষে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি, এটার মধ্যে প্রায় 45% লোক বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। আবার ঠিক যেটা হয়েছে বলা হচ্ছে সেটাও কিন্তু 45-এ আছে, কিন্তু ওর চেয়ে একটু কম। তার মানে যারা উত্তর দিয়েছেন তারা বেশিরভাগই বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্বাচনের বাইরে রাখাটা ঠিক হয়নি। আপনি যদি এই তিনটা বিষয় নিয়ে কথা বলেন, তারপরে আমরা অন্য বিষয়গুলো আসছি, আপনার কি মূল্যায়ন? জি, প্রথম কথা হচ্ছে আপনারা দেখেন পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশই নয়, সারা পৃথিবীতেই যে কোনো ধরনের রাজনৈতিক জরিপ, বিশেষ করে ভোটের আগের জরিপ, এই জরিপের আপনার পদ্ধতি এবং উদ্দেশ্য, এটা নিয়ে সবসময় আপনার সমালোচনা আছে, বিতর্ক আছে, প্রশ্ন আছে। আমি মনে করি এই জরিপ নিয়েও প্রশ্ন আছে, এই জরিপের নানা বিষয় নিয়ে আমারও আপত্তি আছে। কিন্তু আবার আমি এটাও মনে করি যে যেহেতু একটা গবেষণা পদ্ধতি মেনে এই জরিপটি করা হয়েছে, এই জরিপের প্রভাব বা এই জরিপের যে ফলাফল, সেটাকে যদি আপনি একবারে ফেলে দেন, সেটা আবার এক ধরনের অন্যায়। আমার কাছে মনে হয় জরিপটাকে আমলে নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আবার এটাও ভাবতে হবে নিশ্চয়ই এর সমালোচনার দিকও আছে। তো আপনি যদি এই আমলে নেওয়ার কথাটা আমাকে বলেন যে এই জরিপটা যদি আমলে নিয়ে আমি যদি আলোচনা করতে চাই, তাহলে আপনার এর ফলাফলটার বিশ্লেষণ আমরা কিভাবে করব। তো আমাকে যদি এই বিশ্লেষণটা আপনি করতে বলেন, আপনি দুটো পয়েন্ট ধরে দিয়েছেন যে এখানে আসলে বিএনপির জনপ্রিয়তার কথা বলা হয়েছে আগামী ভোটে, জামাতের জনপ্রিয়তার কথা বলা হয়েছে, আওয়ামী লীগের কথা বলা হয়েছে। আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলি, দেখেন এটা 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 বুঝতে জরিপ করা লাগে না যে বর্তমানে একটা সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি বেশ এগিয়ে আছে। আবার জামাত জামাত যে আপনার একটা ইসলাম ভিত্তিক দল হিসেবে তারাও যে বিভিন্ন দিক থেকে এগোচ্ছে, সেটাও এই জরিপে আছে, সেটা আপনি আমি এমনিতেও বুঝতে পারি। এই নানা জরিপে বিভিন্ন জায়গায় আপনার জামাতে ইসলামের এগিয়ে থাকার নানা বিষয় নিয়ে নানাজন আপনার ব্যাখ্যা করে, নানা ধরনের আপনার ষড়যন্ত্র খোঁজে। কিন্তু এখানে একটা বিষয় খুব সহজ করে বোঝা দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো পরিপূর্ণ ক্ষমতাসীন জামাতকে দেখিনি। আপনি আওয়ামী লীগের সময়ে যে জামাতটাকে আপনি পুরোপুরি দেখেছেন, এই জামাত কিন্তু হচ্ছে আপনার জুলুমের শিকার জামাত, নির্যাতনের শিকার জামাত, বুঝলাম। আপনি বলতে পারেন মজলুম জামাত আপনি বলতে পারেন। হ্যাঁ, ক্ষমতাসীন জামাতকে, ক্ষমতার সাথে জামাতকে আপনি দেখেছেন 1971 সালে। তো সেই স্মৃতিটা বা সেই বিষয়টা কিন্তু বর্তমান প্রজন্ম বলেন, জেনজি বলেন, যে জেনজি কে কেন্দ্র করে আসলে এই রিসার্চটা বা এই সার্ভেটা করা হয়েছে, হ্যাঁ, তাদের স্মৃতিতে এটা কিন্তু সেভাবে নেই। আবার দেখেন আমি খুব ছোট্ট করে বলি আপনাকে, আপনি 2001 থেকে 2006-এর বিএনপির আমল দেখেছেন। আমি যখন 2001 থেকে 2006-এর বিএনপি আমল দেখি, তখন আমি কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি কিন্তু বিএনপির শাসনামলের অনেক কিছু জানি, যেটা নিয়ে আসলে অনেক বিতর্ক, সমালোচনা, অনেক কিছুকে রিজেক্ট করারও ব্যাপার আছে। তো এখন এইরকম পরিস্থিতিতে, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আসলে কোন দল কোন ইমেজ নিয়ে মানুষের সামনে যাচ্ছে, মানুষ তাদের কোন বর্তমানটা দেখছে এবং সেটা দেখে মতামত দিচ্ছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার একই সাথে এটাও গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখবেন যে ক্ষমতাসীন ক্ষমতাসীন একটা দলের চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা, ক্ষমতাসীন দলের চরিত্র আলাদা, এবং ক্ষমতাসীন একটা দলকে অজনপ্রিয় হতে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় বেশি দিন লাগে না। আর আরেকটা কথা ছোট্ট আমি আপনাকে উল্লেখ করি এখানে, যে ধরেন আমি 2008 সালে যখন আপনার জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, তখন আমি প্রতিবেদক ছিলাম। তখন আমি জামাত ইসলামের যে একটা ম্যানিফেস্টো ঘোষণার যে আপনার সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আমি ছিলাম। এবং সেই সংবাদ সম্মেলনের যে কপিটা, সেটা আমি আজও আপনার আমার লাইব্রেরিতে সংরক্ষণ করে রেখেছি। সেখানে স্পষ্ট করেছিল যে জামাত হচ্ছে আপনার ক্ষমতায় আসলে ব্লাসফেমি আইন কার্যকর করবে। আপনি আমি একটা রেফারেন্স দেখে নিয়ে আর কি। হ্যাঁ, তো এখন ধরেন বর্তমান বাস্তবতায় 2008-এর পরে 2025-এর বাস্তবতায় জামাত নিজেকে কতটুকু রিফর্ম করে, জামাত নিজেকে কতটুকু আপনার একটা আধুনিক বিজ্ঞান মনস্ক বা ইন্টারন্যাশনাল আপনার মানবাধিকারের প্রতি আপনার কমিটেড হয়ে সরকার পরিচালনা বা দেশ পরিচালনার জন্য নিজেকে কতটুকু গুরুত্বপূর্ণভাবে সামনে তুলে ধরতে পারবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা আমি ইতিবাচক ভাবে দেখি। এবং ধরেন এই যে এটা ভালোর প্রতিযোগিতা, যে ও ভালো, ও জনপ্রিয় হচ্ছে, আমিও জনপ্রিয় হতে চাই, আমিও মানুষের আস্থা অর্জন করতে চাই, এটা আসলে আমার ধারণা খুব খারাপ কিছু নয়, এটা ভালোর দিকেই যাচ্ছে। আর যদি আপনি আলোচনা শুরুতে খেয়াল করলেন আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আসলে মানুষ ভালোভাবে নেয়নি। আমি আপনাকে প্রথমত আমার ব্যক্তিগতভাবে একদমই একটা সহজ মানে অনুভবের কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় যে আওয়ামী লীগকে আসলে ইউনূস সাহেবের সরকারও নিষিদ্ধ করতে চায়নি।
তারা বাধ্য হয়ে কোনো একটা পর্যায়ে জেরে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। এই সিদ্ধান্ত যে নেতিবাচক, এই সিদ্ধান্ত যে আত্মঘাতী, এবং এই সিদ্ধান্ত যে এই সরকারের হচ্ছে আপনার যোগ্যতাকে সারা বিশ্বে আপনার মারাত্মকভাবে কমিয়ে দেবে, নিশ্চয়ই এটা বোঝার মতো জ্ঞান, গরিমা, মগজ এই অন্তর্বর্তী সরকারের আছে। তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমার কাছে মনে হয় আপনি একটা মাইলেজ দিয়ে দিয়েছেন। যদি আপনার 5 আগস্ট 2024 যদি আওয়ামী লীগের পয়েন্ট যদি জিরো থেকে থাকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের খাতায় আমি মনে করি 30 থেকে 40 নম্বর অ্যাড করে দিয়েছে ইউনূস সরকার। এবং নানা ক্ষেত্রে আওয়ামী লীগ এখন আপনার জুলুমের শিকার, মজলুম এমন একটা চরিত্র পাচ্ছে, যেটা এই সরকারের যে স্ট্রাকচার বা এই সরকারের যে চিন্তা চেতনা বা দর্শন, তার পক্ষে ইতিবাচক কোনো ফলাফল বয়ে আনবে না। জি, আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে গেছে এবং সেটা ইউনূস সরকারই তাকে এগিয়ে দিয়েছে বলা যায়, যে কথাটা আপনি বললেন। এই জরিপে কিন্তু সেই জিনিসটা উঠে এসেছে এবং জরিপে বলা হয়েছে যে 6 মাসে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং তারা এটাও বলেছে যে বিএনপি এবং জামায়াতের সমর্থন অল্প হলেও কমেছে এবং তারা বিভাগওয়ারি একটা হিসাব দিয়েছে। সেখানে বলেছে যে 6টা বিভাগে বিএনপি এগিয়ে আছে, জামাত এগিয়ে আছে শুধু রংপুর বিভাগে, এবং বরিশাল বিভাগে আওয়ামী লীগ এগিয়ে আছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু মনে হলো যে আওয়ামী লীগ নির্বাচনেই নেই, সেই আওয়ামী লীগের প্রতি মানুষের এই যে সমর্থন একটা বিভাগে তাদেরকে এগিয়ে রাখা, এটা আসলে কি সরকারের জন্য বিব্রতকর নয়? আচ্ছা, প্রথমত যে কথাটা বলা প্রয়োজন যে এই জরিপে যে অকাট্য বা এই জরিপে যে যথাযথ, সেটা আমি মনে করি না। নিশ্চয়ই এই জরিপের মধ্যেও হয়তো কোনো ফ্লজ আছে বা ঝামেলা আছে, হ্যাঁ, বা হয়তো সেভাবে ব্যাখ্যা করলে হয়তো কোনো কিছু ত্রুটিও আমরা পেয়ে যাব। কিন্তু তারপরেও আমি আপনাকে একটা খুব একদমই আপনার সরল কথা বলি। কেউ যদি মনে করে যে বাংলাদেশের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলবেন, কেউ যদি মনে করে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে বঙ্গোপসাগরে ভাসায় দেবেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা বোকামি চিন্তা ছিল, একটা বড় ধরনের বোকামির চিন্তা। এই চিন্তা করে আপনার কেউ যে ভালো সুফল পাবে না, এটা আমি পরিপূর্ণভাবে বলতে পারি। আচ্ছা, আমি আমি আপনার সাথে আমি একমত, জরিপটাকে আমরা অকাট্য ধরছি না, কিন্তু মানুষের একটা টেন্ডেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে। হয়তো আপনার যে যে ফাইন্ডিংস গুলো, তার রেজাল্টটা, ফিগারটা হয়তো ঠিক নয়, কিন্তু টেন্ডেন্সিটা তো ইম্পর্টেন্ট। টেন্ডেন্সিটাকে আপনি ইগনোর করতে পারবেন না। যেমন এখানে একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে যে তরুণ ভোটার যারা, শিক্ষিত ভোটার যারা, এমনকি নারীদের মধ্যে জামায়াতের অবস্থানটা যেন একটু বেশি দেখা যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সির কথা বলা হয়েছে। দেখুন, আপনি আজকের থেকে 10 বছর 15 বছর আগে আমাদের বয়সে যারা আছে, তাদের কাছে কিন্তু আমরা আগে মনেই করতাম যে এই 3টা শ্রেণীর কাছে জামায়াত জনপ্রিয় হবে না। যাদের মধ্যে মনে করতাম, ঠিক তাদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তাটা বেশি। রাজনীতির এই পরিবর্তনটা আপনি কি বাস্তবে দেখেন কিনা? না, আমি 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 জামাতের পক্ষে একটা ইতিবাচক দিক দেখি। সেটা হচ্ছে আপনার এরকম যে, ধরেন আওয়ামী লীগের যে 16 বছরের শাসন আমল, তার মধ্যে আমি বলবো যে আসলে অ্যাটলিস্ট 9 বছর ছিল হচ্ছে এটা রিপ্রেসিভ রিজিম। এই সময় আপনার মানুষ যেভাবে আপনার প্রতিনিয়ত আপনার নানা ধরনের আপনার নির্যাতনের শিকার হয়েছে, নানাভাবে আপনার সাপ্রেস হয়েছে আর কি, নানাভাবে আপনার অবদমিত হয়েছে, এটার বিপরীতে আপনার মডারেট মুসলিম যে হচ্ছে আপনার চিন্তা, সেই চিন্তা নিয়ে জামাত যে সামনে এসেছে, এটাকে আসলে অনেকেই একসেপ্ট করেছে বা এর পক্ষে তার সমর্থন আছে, নাম্বার ওয়ান। আরেকটা জিনিস এটা খুব চমৎকার করে মনে থাকা প্রয়োজন আপনাদের, বা মনে করা প্রয়োজন, যে দেখেন, ক্ষমতাসীন দলের রাজনীতি আর ক্ষমতাহীন বিরোধী দলের রাজনীতিটা সম্পূর্ণ আলাদা। আপনি যখন ক্ষমতায় থাকেন, তখন সকল নাগরিককে তার হচ্ছে আপনার প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আপনি বাধ্য থাকেন, যেটা আওয়ামী লীগও ছিল। যেটা আওয়ামী লীগ কি করেছে, এটা আপনার মানুষকে এটা দেয়ার বিপরীতে, এটা মানুষকে এনশিওর করার বিপরীতে, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে লুট করেছে, মানুষ তো তার বিপরীতের যে ধারা, তার বিপরীতের রাজনীতি, তাকে তো মানুষ পছন্দ করবেই।
দেখেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বহু কথা হয়, বহু আলোচনা হয়, বহু সমালোচনা হয়। আমি খালি একটা জিনিস বুঝি না, যে ধরেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের আর্থিক খাতকে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে এবং সেই লুটপাটের অনুমোদন দিয়েছে, এই লুটপাটের ব্যাখ্যা আওয়ামী লীগ কিভাবে দেবে, এটা আমার জানা নাই। পৃথিবীতে কোন দেশের আর্থিক খাত এভাবে আপনার একটা পরিপূর্ণ লুটেরাদের হাতে দিয়ে দেয়া, এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের আমলে হয়েছিল বলেই আমি মনে করি। তো তার বিপরীতে কেউ যদি আপনাকে আপনার স্বচ্ছতার নিশ্চয়তা দেয়, কেউ যদি আপনাকে আপনার সামনে অ্যাকাউন্টেবিলিটির বিষয়ে সামনে দাঁড়িয়ে নিয়ে এসে আপনার যদি আস্থা পেতে চায়, তো সেটা দিয়ে তো আপনার আকর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি এখানে বিএনপি কেন পিছিয়ে পড়ছে দেখেন, আমি বিএনপির শাসনকাল 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় কিছুটা বুদ্ধি বয়সে দেখেছি। এখন আপনি বলেন তো, বিএনপির 1 থেকে 6 সালের শাসন আমলকে আপনি কি কত মার্কস দেবেন? আমি আপনাকেই প্রশ্ন করলাম, আপনি কত মার্কস দিবেন? তো সেই স্মৃতিটা তো আপনার আমার স্মৃতিতে তাজা। তো সেই জন্য মানুষের একটা বিকল্প, মানুষের একটা অধিকতর বেটার সিস্টেমের বিষয় নিয়ে যদি কেউ সামনে আসে, সেটা তো মানুষজন গ্রহণ করতে পারে। আমি এটাতে খুব একটা বিস্মিত নই, এটা হতে পারে। কিন্তু আবার একটা কথা মনে রাখবেন, আমি এবার খুব পরিষ্কার করে বলি, হ্যাঁ, যে এই সকল বিষয়ে জনপ্রিয়তা অর্জন করা আর ক্ষমতাসীন হয়ে একটা আপনার, আমি বলবো যে মধ্য ডানপন্থী ইসলামিক দল হিসেবে জামাত ইসলামী যখন, ধরে নেন জামাত যে ক্ষমতায়, তখন তাদের পক্ষে দেশ পরিচালনা করা এবং তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা, এটা কিন্তু খুব সহজ নয় বাংলাদেশের মতো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি একটু জরিপের বাইরে আসি। জরিপের বাইরে আসে এই কারণে যে জরিপে আরো অনেক বিষয় ছিল আলোচনা করার জন্য, কিন্তু আমি ইচ্ছা করে করলাম না, কারণ বলতে গেলে আরো অনেক সময় লাগে। আমি একটু জরিপের বাইরে যে কন্টেম্পোরারি যে ইস্যুস গুলো, তার মধ্যে একটা ঘটনা তো গত 2 দিন ধরে মিডিয়াতে খুবই তোলপাড় হচ্ছে, সেটা হলো ডিম কাণ্ড। নিউ ইয়র্কে ডিম নিয়ে যেটা হলো, এবং আমাদের এখান থেকে লোকজনকে নিয়ে গেলেন ডক্টর ইউনূস 6 জনকে আমন্ত্রণ করে, এবং তারা ওখানে তাদের মধ্যে বেশ কয়েকজন অপদস্থ হলেন। আওয়ামী লীগ যে কাজটা করলো ওখানে, সেটাও কি ঠিক করলো কিনা, এই সব মিলিয়ে এই ঘটনাটাকে আপনি যদি কি ছোট করে বিশ্লেষণ করতেন। প্রথম কথা হচ্ছে, দেখেন, ওখানে যারা অতিথি হয়ে গিয়েছেন সঙ্গী হিসেবে, হ্যাঁ, তারা গেছেন আপনার আমার ট্যাক্সের টাকায়। তাদের ওখানে কাজ কি আমাকে বলেন তো? তাদের ওখানে কাজ কি? তাদের কোনো কাজ আছে? আমি তো দেখি এই অন্তর্বর্তী সরকার তাদেরকে তাদেরকে সুরক্ষা দেবে, বা যদি একটা মেঠো ভাষায় বলি, লাঠিয়াল হিসেবে নিয়ে গেছে। এছাড়া তাদের কোনো কাজ বর্ম নেই। হিসেবে, বর্ম বর্ম হিসেবে। হিসেবে নিয়ে, ডেফিনেটলি Right. প্রতিরক্ষা বর্ম হিসেবে নিয়ে গেছে। আমি আপনার সাথে একমত। তাদের কোনো কাজ নেই। তারা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে নিউ ইয়র্কের মতো যে দামি হোটেলে বসে তারা আছেন, থাকছেন, এবং শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারের একটা মাইলেজ বা একটা সাপোর্টের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে যাওয়াটাকে আমি সমর্থন করি না। এতে বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে, নাম্বার ওয়ান। আমি আপনাকে ছোট্ট আরেকটা কথা বলি, দেখেন, এই অন্তর্বর্তী সরকারের কিছু যেমন খুবই অথর্ব কয়েকজন উপদেষ্টা আছে, আবার কিছু আপনার খুবই করিতকর বা সৎ উপদেষ্টাও আছেন। আমি তাদের মধ্যে আমি মনে করি মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনি একটি খুবই যোগ্য মানুষ এবং খুব ভালো কাজ করছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি দেখলাম যে তিনি জাতিসংঘের এই সম্মেলনে তিনি চলে গেছেন। আমি জনাব আসিফ নজরুল সাহেবকে তিনি ওখানে চলে গেছেন। আপনি আমাকে বলেন তো, জনাব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং আসিফ নজরুল সাহেবের ওখানে কি কাজ? পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছেন, এটা খুব লজিক্যাল যে হ্যাঁ, বাংলাদেশের পররাষ্ট্র নিশ্চয়ই তার অনেক এঙ্গেজমেন্ট আছে। কিন্তু আইন উপদেষ্টা এবং সড়ক বিভাগের সেতু বিভাগের উপদেষ্টার এই সম্মেলনে যে কি কাজ আপনি আমাকে বলেন। আপনি যে এই দুটো মানুষকে প্লেন ভাড়া দিয়ে নিয়ে গেলেন, ওখানে যে দামি হোটেলে রাখলেন, আপনার আমার যে ট্যাক্সের টাকা খরচ করলেন, এর আউটকামটা কি, এর ফলাফলটা কি? আমি নাম নিতে চাই না, ধরেন শেখ হাসিনা এক সময় পুরো প্লেন ঘুরে তার বহর নিয়ে সেখানে যাইতেন, একটা শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার মতো আর কি, হ্যাঁ, অত্যন্ত নিকৃষ্টতম কাজ, অত্যন্ত বাজে কাজ। আমি তো এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম তারা একদম সর্বোচ্চ আপনার কৃচ্ছতা সাধন করবেন এবং যা কাজ সেটা তিনি করে সেখানে চলে আসবেন। আমি ভিডিও দেখলাম, প্রেস টিমের 3 জন সদস্য সেখানে গিয়েছেন। হয়তো ছবি দেখলে হয় আরো 4-5 জন পাওয়া যেতে পারে আর কি, হ্যাঁ। একটা প্রেস টিমের এই যে সামান্য একটা সম্মেলন, সেখানে যদি একটা বক্তব্য পাঠ করে চলে আসবেন, সেখানে প্রেস টিমের 3 জনের কি কাজ বলেন তো আপনি আমাকে? আমি জানি না। এই যে অর্থের অপচয়টা সেখানে হলো, এত পরিমাণ অর্থের অপচয় করা হলো, যেটা আপনার আমার টাকা, এর জবাব হয়তো কোনো একদিন দেয়া লাগতে পারে। আমি ব্যক্তিগতভাবে এর জবাব চাই যে এই সম্মেলনে কত টাকা খরচ করা হলো এবং সেই খরচ করা থেকে আমরা কি পেলাম। আমি জানি না কোনো একদিন এই প্রশ্নটা উঠবে কিনা। জি,
এরপরে আরেকটা ইস্যু যে নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাচ্ছি আর কি, সেটা হলো যে আমরা দেখছি যে রাজনীতিতে এরই মধ্যে কিন্তু ভোটের নানা সমীকরণ হচ্ছে, কোন দল কোন দলের সঙ্গে যাচ্ছে, এবং কোন কোন দলে একীভূত হওয়ার আলোচনাও মাঝখানে শুনলাম। আবার এর মধ্যে দেখলাম যে কয়েকটা ইসলাম নামধারী দল আর কি, তারা একটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেলেন এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, এবং একই সঙ্গে তারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা সহযোগী দল ছিলেন, যে 14 দল, তাদের নিষিদ্ধ চাচ্ছেন। আরো 3টা দাবি আছে, ওই 3টা বাদই রাখলাম। আমি যদি এই দুটো দাবির কথাই ধরি, যে পিআর পদ্ধতি এবং নিষিদ্ধকরণ জাতীয় পার্টি সহ কয়েকটা দলে, তো এই দাবিগুলো কি আমাদের সামনে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে এগুলো সহায়ক ভূমিকায় থাকতে পারবে? আচ্ছা, প্রথম কথা আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ফেব্রুয়ারির প্রথম হাফে নির্বাচন হবে। এই সরকারের, আপনার এই অন্তর্বর্তী সরকারের এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন দুর্বলতায় এটা আমার কাছে প্রতীয়মান হয় যে এই সরকারের পক্ষে আপনার শক্ত হাতে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভবপর নয়, নাম্বার 1। নাম্বার 2, দেখেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে, পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বর্তমানে একটা লিকুইড পরিস্থিতি বিরাজ করছে, তরল পরিস্থিতি বিরাজ করছে। এখানে কে কোথায় যে শক্তিশালী হবে, কে কোথায় যে জোটবদ্ধ হবে, কে কোথায় যে কার সাথে থাকবে, থেকে আপনার ক্ষমতায় থাকবে, সেটা এখনো ঠিক হয়নি। এবং এই তরল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেকগুলো রাজনৈতিক গ্রুপ বা পার্টিস বা এন্টিটি, তারা আপনার পাওয়ারকে আপনার এক্সারসাইজ করছে বা পাওয়ারকে এনজয় করছে। পাওয়ার যখন কেউ এনজয় করতে থাকে, তখন তার প্রধানতম লক্ষ্য থাকে হচ্ছে সেই পাওয়ার এনজয় করার ধারাবাহিকতাটা বজায় রাখা। তো এখন সবাই আপনার নিজের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এতভাবে আপনার তৎপর হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের জনগণের রায়ের মাধ্যমে জনগণকে একটা অংশকে আপনার দায়িত্ব দেবেন বা ক্ষমতায়ন করবেন। একটা অংশকে দায়িত্ব দিলে বা ক্ষমতায়ন করলে আরেকটা অংশ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। তো বর্তমান বাস্তবতায় আপনার এই রাজনৈতিক পরিসরের, এই রাজনৈতিক মাঠ থেকে কেউ আসলে নিষ্ক্রিয় হতে, মাইনাস হতে বা অপ্রাসঙ্গিক হতে রাজি নন, যেটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা ভয়াবহ অশনি সংকেত। আপনাকে কিন্তু বুঝতে হবে, আমাদের কিন্তু রাজনৈতিক মগজ, আমাদের কিন্তু রাজনৈতিক পরিসর কিন্তু খুব একটা কিন্তু খুব ভালো নয়, যে আমরা বলি কুসুমার্তীর্ণ নয় আর কি। হ্যাঁ, যে আপনি যথাযথভাবে কারো ফলাফল মেনে নেবেন, আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং পরবর্তীতে যে দলটা সরকার গঠন করবে তাকে সহযোগিতা করবেন এবং একটা যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশ করতে সহযোগিতা করবেন, এমন ধারা কিন্তু আমাদের দেশে কখনো ছিল না। এবং আগামীতে যেটা হঠাৎ করেই হয়ে যাবে, সেটা মনে হয় খুব সহজে বলা যায় না। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার বক্তব্য আপনি খুব স্পষ্টভাবে বলেছেন। আমার ধারণা দর্শকরা আপনার বক্তব্য থেকে অনেক কিছু পাবেন, চিন্তা অনেক মাসুদ মাসুদ, আপনি প্রশ্ন না করলেও আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, এটা একটু আপনি এটা বলতে পারেন যে আমি আপনার থেকে 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনি। হ্যাঁ, দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটু থাকি বা নিউজ একটু পড়াশোনা করার চেষ্টা করি। আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি যেটা আমাকে খুব আহত করছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ধরেন কিছু মানুষ যারা হয়তো সাধু মানুষ, যারা হয়তো রাস্তায় থাকেন, সাধনা করেন, বিভিন্ন ধরনের আপনার আখড়ায় থাকেন, এই মানুষগুলোকে ধরে ধরে জোর করে চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে এবং একটা শ্রেণীর মানুষ এই কাজ করছেন। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আমি এই সরকারের কর্তা ব্যক্তি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই যে দেখুন, যে মানুষ, যে সাধু, যে আখড়ায় যেতে চায়, যে আপনার সাধনা করতে চায়, চুল বড় রাখতে চায়, দাড়ি বড় রাখতে চায়, বাংলাদেশের কোন নাগরিকের দায়িত্ব না বা অধিকার না সেই মানুষটাকে ধরে জোর করে এই চুল দাড়ি কেটে দেয়। আপনি কি ওই মাজার কেন্দ্রিক আক্রমণগুলোর কথা বলছেন? এক্স্যাক্টলি। ধরেন এই মানুষগুলোকে ধরে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন, এটা কিন্তু চরম পর্যায়ের অমানবিক কাজ। আমার ধারণা হয়তো সরকারের উচ্চ মহল, তার যতটুকু সামর্থ্য আছে, তারা হয়তো অলরেডি বিষয়টা জানেন, অলরেডি বিষয়টা তাদের নজরে গেছেন। কিন্তু আমি তাদেরকে প্রবলভাবে অনুরোধ করব যে এই বিষয়ে আসলে দৃশ্যমান এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে। আসলে কারোরই এই অধিকার নেই কোনো রাষ্ট্রে যে জোর করে কেউ চুল রাখতে চায়, দাঁড়িয়ে রাখতে চায়,
তাকে আপনি ধরে ধরে চুল কেটে দিবেন, দাড়ি কেটে নেবেন, বা অন্য একটা জীবন ব্যবস্থা গ্রহণ করার জন্য বাধ্য করবেন। এটা আসলে বন্ধ হওয়া উচিত। এটা এটা খুবই বর্বর একটা অমানবিক কাজ। আমি আপনারই জি। সামান্য শোর মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, এটা যে অবিলম্বে এই বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে রাহাত মিনহাজের যে মানে আপনার অভিমত বিভিন্ন বিষয়ে, এবং সর্বশেষ উনি যে কথাটা নিজে থেকেই বললেন, আমি প্রশ্ন করিনি, এটাও কিন্তু যে ওনার যে সামাজিক দায়িত্ব পালনের যে মনোভাব, সেটাই কিন্তু ফুটে উঠলো। এবং আপনারাও দেখবেন জিনিসটা, কে পাঞ্জাবি পরবে না কে শার্ট পরবে, কে দাড়ি রাখবে কি রাখবে না, এটা যার যার চয়েস। মানুষের এই চয়েসের উপর হস্তক্ষেপ করাটা, এটা অন্য কোনো মানুষও যেমন পারে না, রাষ্ট্রও তেমন পারে না। আর যখন সরকার একজন থাকেন রাষ্ট্রের, তার দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের এই ব্যক্তির স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা যা দরকার, যা যা সাহায্য দরকার তা করার। এই ক্ষেত্রে যদি সরকার চুপ করে থাকে, তাহলে কিন্তু এই সরকারের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, সেটা কিন্তু আর অটুট থাকে না। এটা যদি না থাকে, তাহলে সেটা সরকারের জন্য কিন্তু একটা ভয়াবহ সংবাদ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।